मुझे भी ये देखकर बहुत दुख हुआ कि जब ये नारी हित का प्रस्ताव गिरा तो कांग्रेस, डीएमके, टीएमसी, सपा जैसी परिवारवादी पार्टियां खुशी से तालियां बजा रही थी। महिलाओं से उनके अधिकार छीनकर ये लोग मेजें थपथपा रहे थे। उन्होंने जो किया वो केवल टेबल पर थाप नहीं थी, वो नारी के स्वाभिमान पर, उसके आत्मसम्मान पर चोट थी। और नारी सब भूल जाती है, अपना अपमान कभी नहीं भूलती। इसलिए संसद में कांग्रेस और उसके सहयोग के उन सबके व्यवहार की कसक हर नारी के मन में हमेशा रहेगी। देश की नारी जब भी अपने क्षेत्र में इन नेताओं को देखेगी तो वो याद करेगी कि इन्हीं लोगों ने संसद में महिला आरक्षण को रोकने का जश्न मनाया था, खुशियां मनाई थी। कल संसद में नारी शक्ति वंदन संशोधन का जिन दलों ने विरोध किया है, उनसे मैं दो टूक कहूंगा। ये लोग नारी शक्ति को फॉर ग्रांटेड ले रहे हैं। वो ये भूल रहे हैं कि 21वीं सदी की नारी देश की हर घटना पर नजर रख रही है। वो उनकी मंशा भांप रही है और सच्चाई भी भली भांति जान चुकी है। इसलिए महिला आरक्षण विरोध करके जो पाप विपक्ष ने किया है, इसकी उन्हें सजा जरूर मिलेगी। इन दलों ने संविधान निर्माताओं की भावनाओं का भी अपमान किया है और जनता द्वारा इसकी सजा से भी वो बच नहीं पाएंगे। जय हिंद बंधुरा, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। যে ভিডিও ক্লিপটা দেখছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি খানিকক্ষণ আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং গতকাল সংসদে কি হয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক, অত্যন্ত হতাশার একটা ছবি গোটা দেশ গোটা বিশ্ব দেখেছে। এবং দেখুন, সেই ঘটনা হওয়ার আগে আমরা যারা খবরে চোখ রাখি তারা দেখছিলাম যে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত মহিলারা এত খুশি ছিলেন, রাস্তায় নেমে তারা ড্রাম বাজাচ্ছিলেন, তারা আবির ওড়াচ্ছিলেন, তারা লাড্ডু বিলি করছিলেন। কেন বলুন তো? যে 1/3 তাদের জন্য 1/3 সংরক্ষণ চালু হবে। লোকসভা ভোটে বা বিধানসভা ভোটে প্রত্যেকটা রাজ্যে সেখানে বিজেপি, সিপিএম, কংগ্রেস, তৃণমূল এইসব দেখা হবে না। যে কোনো রাজনৈতিক দল যখনই কোনো রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে তখন 1/3 আসনে মহিলাদের আবশ্যিকভাবে তাদেরকে টিকিট দিতেই হবে। এবং এই যে মহিলাদের সংরক্ষণ, এই সংরক্ষণটা যাতে হয় সেই খুশিতে আবির উঠছিল, গান গাইছিলেন মহিলারা আনন্দে। রাস্তায় আপনারা কাশ্মীরের লাল চকের ছবি দেখেছেন, আপনারা কন্যাকুমারীর একদম তামিলনাড়ুর প্রত্যন্ত গ্রামের ছবি দেখেছেন। কিন্তু এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, যে রাজ্যে প্রথম দফার ভোটের আগে আর মাত্র 3 দিন বাকি রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আগামীকাল আসছেন আর কয়েক ঘন্টা পরে, যিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, এই রাজ্যের শাসক দলকে তিনি কি বলবেন, আরো অতিরিক্ত কিছু বলেন কিনা চোখ থাকবে।
এদের যারা সাগরেদ, মানে মমতা ব্যানার্জিদের সাগরে, এ রাজ্যের শাসক দলের যারা বন্ধু, কংগ্রেস, ডিএমকে, সমাজবাদী পার্টি, আপ, মানে তাদের যারা জবঘট একটা জোট রয়েছে না, ইন্ডিজোট, সেই ইন্ডিজোট এমন পিন্ডিটা চটকেছে মহিলাদের, এমন অপমান করেছে, এমন থুতু ফেলেছে, এমন জুতো মেরেছে, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে বলতে বাধ্য হলেন যে এই পাপের শাস্তি কিন্তু তোমাদের পেতে হবে। কাদের পেতে হবে? এই তৃণমূলকে, সমাজবাদী পার্টিকে, কংগ্রেসকে, ডিএমকে, সবাইকে। এদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী যে বক্তব্যটা দিয়েছেন সেখানে তার মূল কথা হচ্ছে এটাই, পাপের শাস্তি পেতে হবে। কিভাবে পেতে হবে? যখন এরা কিনা, দেখুন এদের যারা নেতা নেত্রী তারা মুখে কিন্তু মহিলার ক্ষমতায়নের কথা, নারীর ক্ষমতায়নের কথা বারবার বলে থাকে, বারফাট্টাই মার্কা কথা বলে থাকে, কিন্তু একটুখানি ভেবে দেখুন তো, উত্তরপ্রদেশে যখন ডিম্পল যাদবকে আপনারা দেখেন, বা এ রাজ্যে কোনো মহিলা সাংসদকে বা কোনো মহিলা বিধায়ককে দেখেন, আপনারা খুব ভালো করে মনে করে দেখুন, তাকে হয় রংচং মেখে সিরিয়াল করতে হয়, যাত্রা করতে হয়, সিনেমা করতে হয়, অথবা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের বউ হতে হয়, মানে পরিবারবাদ। তার আলাদা কোনো পরিচিতি থাকলে তখনই দয়া করে, দাক্ষিণ্য করে, ঘৃণা করে, ভালোবেসে বা পয়সা নিয়ে যেভাবে হোক তাকে টিকিট দেওয়া হয়। এটাই কিন্তু দস্তুর, এটাই নিয়ম, বিশেষ করে এই তৃণমূল কংগ্রেসের। বন্ধুরা, 16টা জেলায় ভোট হতে চলেছে, তার প্রচার শেষ হবে, তার আগে মাত্র 3 দিন সময় রয়েছে, 19, 20, 21। এই 3 দিনের প্রচারে যখন যখন তৃণমূলের বিধায়ক যারা আছেন, বিধায়ক, অথবা যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, অথবা তৃণমূলের কোনো নেতা নেত্রী, পিসি, ভাইপো অ্যান্ড কং, তারা যখন প্রচারে যাবেন, আপনারা একটু জিজ্ঞেস করবেন যে আচ্ছা মহিলারা কি অপরাধ করেছে, তাদেরকে এত ঘৃণা কেন করেন, এত অপমান কেন করেন, এত লাঞ্ছনা কেন করেন, এত শোষণ কেন করেন? তখন তারা বলবেন, কেন ভাই, কেন এই কথা বলছেন? যে জানেন না আপনাদের দল সংসদে যেটা নারী সংরক্ষণ বিল, মহিলা সংরক্ষণ বিল পেশ হয়েছিল, সেটা পাশ হতে দেয়নি। অত্যন্ত দুঃখের, অত্যন্ত দুর্ভাগ্যের। দেখুন, 528 জন সাংসদ উপস্থিত ছিলেন সংসদে। সেখানে দরকার ছিল, যেহেতু সংবিধানের সংশোধনী, 2/3 মেজরিটি দরকার ছিল, 352টা ভোট, মানে 352 জন সাংসদের সমর্থন পেলেই বিলটা পাশ হয়ে যেত। এই বিলের পক্ষে ভোটাভুটিতে 298 জন সাংসদ পক্ষে ভোট দিয়েছেন, আর বিরুদ্ধে ভোট দিয়েছেন 230 জন। 230 জন, ভাবুন, এই 230 জনের মধ্যে তৃণমূলের লোকেরা আছে, কংগ্রেসের লোকেরা আছে, সমাজবাদীর লোকেরা আছে, ডিএমকে লোকেরা আছে। কোনো দরকার ছিল না। হ্যাঁ, এবারে কংগ্রেসের তরফে, ডিএমকের তরফে বা তৃণমূলের তরফে একটা এজেন্ডা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে নারী সংরক্ষণের সঙ্গে আসন বৃদ্ধির কি সম্পর্ক, আসন বৃদ্ধি করার বিলটাকে, মানে 543টা থেকে যেটা 850 সর্বোচ্চ লোকসভার আসন হয়ে যেত, তার সঙ্গে কেন জুড়ে দেওয়া হলো? আচ্ছা, জুড়ে দিলে অসুবিধাটা কি? প্রত্যেকটা রাজ্যই তো তার সুফল পাবে। যদি আপনাদের লোকসভাগুলো এখনকার তুলনায় আরেকটু ছোট হয়ে যায়, তাহলে তো আপনারা এমপিকে আরো বেশি করে পাবেন। সংসদকে তো, মানে সাংসদদেরকে তো খুব একটা পাওয়া যায় না। ফোন করে বলে আমি দিল্লিতে আছি, সে হয়তো আছে কলকাতায় বা আপনার এলাকায়, বলবো আমি দিল্লিতে আছি, জানো না পার্লামেন্ট চলছে। সে যাক আর না যাক, সে এই কথাটা বলে। আর সাংসদের অফিসেও তাকে পাওয়া যায় না। তো এই ছোট হয়ে গেলে, মানে যখন এই 543টা থেকে 850টা আসন হয়ে যাবে, প্রত্যেকটা রাজ্যে 50% করে বেড়ে যাবে, 50%। এ রাজ্যে আছে 42টা আসন, হয়ে যাবে 62টা আসন। বুঝতে পারছেন? 62 থেকে 65টা লোকসভার আসন হয়ে যাবে। লাভটা কার হতো? আমাদের হতো। লাভটা হতো সাধারণ মানুষের। এবং সেই 62টা আসনের মধ্যে 1/3, অর্থাৎ 33% মহিলা সাংসদকে আমরা দেখতে পেতাম একদম প্রান্তিক সুন্দরবন থেকে, আমরা দেখতে পেতাম জঙ্গলমহল থেকে, আমরা দেখতে পেতাম পাহাড় থেকে, আমরা দেখতে পেতাম সাগর থেকে। গোটা রাজ্য থেকেই মহিলারা 33% তারা প্রতিনিধিত্ব করতেন, শুধু সংসদে না। এ রাজ্যের বিধানসভার আসনও বেড়ে যেত 50%, মানে এখন 294টা আছে, আরো 50% বেড়ে যেত। মহিলাদের যদি প্রতিনিধিত্ব বেড়ে যেত, তাহলে ঝালটা কেন লাগছে, কষ্টটা কেন হচ্ছে?
এই প্রশ্নের উত্তর কিন্তু তৃণমূলের লোকেরা দিতে পারবে না। কেন দিতে পারবে না? কারণ তাদের নেত্রী, তাদের পিসি, তাদের ভাইপো, তারা যা ঠিক করে দেয় সেটা তারা মান্যতা দিতে বাধ্য হয়। মাথা নিচু করে তারা তাদের ব্রেনটাকে, তারা তাদের মস্তিষ্কটাকে বন্ধক দিয়ে দিয়েছে ওই কালীঘাটে আর ক্যামাক্সিতে, বুঝলেন তো? এই কারণে যে পাপগুলো করেছে এই গত 15 বছর ধরে এই শাসক দল তৃণমূল কংগ্রেস, সেখানে আরেকটা কালো পালক যুক্ত হলো। দেশের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে একটা কালো অধ্যায় রচিত হয়ে গেল, যেখানে সবাই ধন্য ধন্য করছিল। অন্যান্য দেশের যারা রাষ্ট্রনেতা তারা হয়তো শুভেচ্ছা বার্তা দেবেন বলে রেডি হয়েছিলেন, কিন্তু তারাও কপালে হাত দিয়ে দুর্ভাগ্যজনকভাবে তারা শুভেচ্ছা বার্তা পাঠাতে পারলেন না। তারা অবাক হয়ে দেখলেন যে ভারতের যারা বিরোধী দলগুলো তারা এতটাই নষ্ট, এতটাই নচ্ছার, এতটাই দুর্ভাগা, এতটাই তারা নারী বিদ্বেষী, এতটা মহিলা বিদ্বেষী। না হলে বলুন তো, এত ভালো ঐতিহাসিক একটা সোনালী অধ্যায় রচিত হয়ে যেত বন্ধুরা, সোনালী অধ্যায় রচিত হয়ে যেত। সেখানে শুধুমাত্র যদি কোনোভাবে বিজেপি সাফল্য পেয়ে যায়, যদি সেই ক্রেডিটটা দাবি করে, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বারবার বলেছিলেন, বিল পেশ হওয়ার আগে তিনি বলে দিয়েছিলেন পরশুদিন, যে এই ক্রেডিট আমার না, এই ক্রেডিট এই সংসদের, এই ক্রেডিট সবার। দরকার হলে আপনারা যদি চান প্রত্যেকটা বিরোধী দলের সাংসদদের ছবি সরকারি টাকায় খবরের কাগজে ছাপানো হবে যে এই ক্রেডিট আপনাদের। তারপরেও কিরকম নির্লজ্জ বা বেহায়ার মতো, আমার বলার ভাষা আমি হারিয়ে ফেলছি, যে সত্যি বলছি, মানে এটা আমি এক্সপেক্ট করিনি, আমরা কেউ এক্সপেক্ট করিনি। এটা অত্যন্ত অপ্রত্যাশিত, এটা অত্যন্ত অপ্রত্যাশিত। আমরা সত্যি খুশিতে ডগমগ ছিলাম, আমরা এটাকে শুভেচ্ছা জানিয়েছিলাম যে স্বাধীনতার পরে অনেকবার চেষ্টা করা হয়েছে, অনেকবার চেষ্টা করা হয়েছে, গত 30 বছর ধরে বারবার টেবিল হয়েছে, কিন্তু ফেল করে গেছে শুধুমাত্র এই কংগ্রেসীদের এবং তাদের সহযোগীদের বিরোধিতার ফলে। শুধুমাত্র কংগ্রেসী এবং তাদের বন্ধুদের বিরোধিতার ফলে নারীর ক্ষমতায়নের, নারী সংরক্ষণের যে বিল, সেটা পাশ হতে পারল না। বন্ধুরা, আগামীকাল এ রাজ্যে প্রধানমন্ত্রী আসছেন, তার 4টে সভা করার কথা। তার আগে ভোটকে কেন্দ্র করে, ভোটকে উপলক্ষ করে অনেক ঘটনা হয়ে যাচ্ছে, অনেক ঘটনা, ছোট 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 ঘটনা হয়ে যাচ্ছে। প্রত্যেকটা ঘটনাই যাচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। শাসক দল তৃণমূল কংগ্রেসের যারা ভোট সমীক্ষক বা বলা হয় যে ভোটের যারা প্রচারক, ভোট কুশলী, আইপ্যাক থেকে জানেন ভেতরে ভেতরে বেশ কয়েকজনকে ছাঁটাই করা হয়েছে, বেশ কয়েকজনকে ছাঁটাই করা হয়েছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ একাধিক যারা তাদের অফিসার, তাদেরকে ছাঁটাই করা হয়েছে। তাদের মাথাকে যখন ইডি তুলে নিয়েছে, তারপরে তারা নাকি আইপ্যাকের ভেতর থেকে যা রিউমার শোনা যাচ্ছে, গুঞ্জন শোনা যাচ্ছে, যে আইপ্যাকের একটা অংশ নাকি তৃণমূল বিরোধী হয়ে গেছে, তারা বিজেপির হয়ে কাজ করতে শুরু করেছে। এটা যদি সত্যি হয় তাহলে তৃণমূলের জন্য কিন্তু খুব খারাপ খবর। বন্ধুরা, পরিযায়ীরা ফিরছেন, দেখেছেন আপনারা, ছবি দেখেছেন, সোশ্যাল মিডিয়া ভরে যাচ্ছে। তামিলনাড়ু থেকে ফিরছেন, কেরল থেকে ফিরছেন, বিদেশ থেকে ফিরছেন, বিভিন্ন রাজ্যে রাজ্যে। এ রাজ্যে তো কাজের কোনো জায়গা নেই, সে রাজমিস্ত্রির কাজ করা হোক, কারো গৃহ পরিচারকের কাজ করা হোক, রাস্তায় সাফাই কর্মীর কাজ করা হোক, মানে একদম গরিব মধ্যবিত্ত হিসেবে, অথবা যারা অন্যান্য চাকরি করেন, তারা সবাই স্পেশাল ট্রেনে করে বা ব্রেক জার্নি করে করে, বাসে করে করে তারা রাজ্যে ফিরতে শুরু করেছেন। আর হাতে তো মাত্র 4টে দিন রয়েছে, হাতে মাত্র 4টে দিন রয়েছে, 19, 20, 21, 22। 4 দিন পরেই তো 23 তারিখে ভোট, 16টা জেলায় ভোট, 152টা কেন্দ্রে ভোট। তার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি প্রচার করছেন তৃণমূলের প্রত্যেকটা সিটে নাকি তিনিই প্রার্থী, তিনি যাকে এক সময় বলেছিলেন যে ও তো বোম বাঁধে, তাকে আবার বলছেন আমি যদি বাঁ হাত হই শওকত আমার ডান হাত, শওকত মোল্লা। যাকে তিনি সার্টিফিকেট দিয়েছিলেন তুই তো বোম বাঁধিস, তাকে তিনি ভাঙড়ে গিয়ে বলছেন যে শওকত আমার ডান হাত, শওকতকে আপনারা ভোট দেবেন। ভাবুন, এক মুখে কত রকমের কথা, এক মুখে কত রকমের কথা হয় বলুন তো। তৃণমূলের তরফে কিন্তু যা যা করছে সবকিছুই বিরোধী হয়ে যাচ্ছে, সবকিছু বাঁশ হয়ে যাচ্ছে। 2021-এ বামফ্রন্টের নেতারা এইভাবেই কিন্তু তাদের অধঃপতনগুলো আমরা চোখের সামনে দেখেছি। তারা যা যা করেছিল, যা যা বলেছিল, যা যা পদক্ষেপ করছিল, সাধারণ মানুষ সেগুলোকে প্রত্যাখ্যান করেছিল। তারা শিল্প করে জমি ছিনিয়ে নিতে চেষ্টা করেছিল, সাধারণ মানুষ ভালো চোখে নেয়নি।
আর তৃণমূলের যারা নেতা নেত্রী, বিশেষ করে তাদের যে দলনেত্রী মমতা ব্যানার্জি, তিনি বলছেন যে শওকত মোল্লা, আগে বলতেন বোম বাঁধে, এখন বলছেন এই আমার ডান হাত। তৃণমূল নেত্রীর কথায়, তৃণমূল নেত্রীর আচরণে যে হতাশা, যে স্ববিরোধিতা আপনারা দেখছেন, এবং এই মহিলা সংরক্ষণ বিলকে বিরোধিতা করে তিনি কতটা সাফল্য পাবেন আপনারাই বলতে পারবেন। দেখুন, আমাদের যেটা মনে হচ্ছে যে মহিলাদের একটা বড় অংশ এই তৃণমূলের থেকে মুখ ঘুরিয়ে নেবে। যতই স্ত্রী প্রকল্পে 1000টা স্ত্রী প্রকল্প দিক না কেন, এই মহিলারা তৃণমূলের দিকে আর থাকবে না। একদম ভেতরে ভেতরে ফুঁসবে। তাদের ছেলে, তাদের সন্তান, তাদের মেয়ে, তাদের স্বামী, তাদের শ্বশুর, তাদের বাবা মা, যে যাই বলুক না কেন, ভোট কেন্দ্রে যাওয়ার পরে তারা কিন্তু তৃণমূলকে ভোট দেবে না। তার কারণ ওই যে ভুয়া একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, মহিলারা জেনে গেছেন যে ভোট কেন্দ্রে ক্যামেরা থাকবে শুধুমাত্র শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। কোথায় ভোট দেওয়া হচ্ছে সেটা কেউ জানতে পারবে না। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন সেসব। ভোট কেন্দ্রের চারিদিকে খড়ি দিয়ে বা চুন দিয়ে দাগ দেওয়া থাকবে 100 মিটারের মধ্যে। এখনো পর্যন্ত বিজ্ঞপ্তি জারি না হলেও যা খবর পাওয়া যাচ্ছে যে এই ইলেকশন এজেন্টরা ওই বৃত্তের মধ্যে বসতে পারবেন না, ওই বৃত্তের বাইরে তাদেরকে বসতে হবে। ইলেকশন এজেন্ট মানে আমরা বলছি মূলত তৃণমূলের এজেন্ট, যারা চোখের ইশারায়, চোখ মোটকে, হাত দেখিয়ে, পা দেখিয়ে, ঘাড় বেঁকিয়ে, ইশারা করে ভোটকে প্রভাবিত করা, ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করে। ওই বৃত্তের ভেতরে তারা বসতে পারবে না, বৃত্তের বাইরে বিএলওদের সঙ্গে বসতে হবে। 5 জন বিএলওকে অ্যারেস্ট করা হয়ে গেছে। শাসক দলের বা তৃণমূল কংগ্রেসের তারা চটি চাটত বলে, পদলেহন করতো বলে বেশ কয়েকজন অফিসারকে আবার নতুন করে বদলি করা হয়েছে। ইলেকশন কমিশন যা যা পদক্ষেপ করছে, যা যা করে ফেলেছে, ইতিমধ্যে তৃণমূলের তরফে হাইকোর্টে গিয়ে বারবার থাপ্পড় খেতে হয়েছে। এই যে বদলির বিরুদ্ধে তারা হাইকোর্টে গিয়েছিল জনস্বার্থ মামলার নামে, শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু মামলাটা করেছিল। হাইকোর্ট পরিষ্কার করে বলে দিয়েছে যে না না না, এই বদলি ঠিক আছে, এই বদলি ঠিক আছে, এই সাসপেনশন ঠিক আছে, বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া ঠিক আছে। এটা ইলেকশনের একটা অবধারিত নিয়ম। তুমি পা চাটবে, পদলেহন করবে, আর তোমার বিরুদ্ধে শাস্তি নেওয়া হবে না, শাস্তিমূলক পদক্ষেপ করা হবে না, সেটা হতে পারে না। আরো বেশি পদক্ষেপ করা হবে। দেখুন, 4 দিন বাকি আছে প্রথম দফার ভোটের আগে, 3 দিন রয়েছে প্রচারের জন্য। তার আগে আরো বেশি করে ঝড় উঠতে চলেছে। যোগী আদিত্যনাথ আজকে এসেছিলেন, আজকেও তিনি একইভাবে আক্রমণাত্মকভাবে বুলডোজারের প্রসঙ্গ এনেছেন, গো হত্যার প্রতিবাদ করেছেন। এ রাজ্যে যেভাবে একটা ভোট ব্যাংক তৈরি করার চেষ্টা করা হয়েছে, তাদেরকে তুষ্ট করার জন্য রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী, কেয়ারটেকার মুখ্যমন্ত্রী যেভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন, তিনি তার বিরোধিতা করেছেন। দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আসছেন, কিন্তু তার আগে তিনি জাতির উদ্দেশ্যে বলে দিলেন যে এই তৃণমূল, এই কংগ্রেস, এই ডিএমকে, এই সমাজবাদী পার্টি, তারা ভ্রূণ হত্যার মতো যে পাপ, সেই পাপ করেছে, ভ্রূণ হত্যার মতো পাপ করেছে, প্রধানমন্ত্রী বলে দিয়েছেন। এবং তিনি আসার আগে যে মহলটা তৈরি হয়ে গেছে, তার আগে রাজ্যে কি চলছে, তার আগে আইপ্যাকের একটা অংশ যেভাবে ভোটকে প্রভাবিত করার চেষ্টা করছে, বিশেষ করে পোস্টাল ব্যালটে যে ভোটগুলো হয় সেটাকে প্রভাবিত করার চেষ্টা করছে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগের ভিত্তিতে একজন পুলিশ কনস্টেবলকে কিন্তু ক্লোজ করে দেওয়া হয়েছে, তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। অতএব পুরোপুরি পোস্টাল ব্যালটে আপনারা যা যা খবর পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়, পুরোটা প্রভাবিত করতে পারেনি। বেশ কিছু জায়গায় কিন্তু আবার ভোট নিতে বাধ্য হচ্ছে বিভিন্ন জেলা প্রশাসন। কারণ ওইভাবে পোস্টাল ব্যালটকে অরক্ষিত রাখা, ওইভাবে তালাচাবি না দিয়ে, গালা দিয়ে সিল না করে, ওইভাবে লম্বা লাইন করে দাঁড় করিয়ে রেখে ঘন্টার পর ঘন্টা, বুথের সংখ্যা কম, বিরাট লম্বা লাইন, ঘন্টার পর ঘন্টা, লোকে বিরক্ত হয়ে চলে যাচ্ছে। মানে যারা ভোট করাবেন, যারা পোলিং অফিসার হিসেবে, প্রিসাইডিং অফিসার হিসেবে কাজ করবেন, তারা যখন ভোট দিতে যাচ্ছেন, সেই ভোটটাকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। তার কারণটা কি? কেন্দ্রীয় সরকারের হারে ডিএ তো দূরের কথা, কেন্দ্র তো আরো 2% বাড়িয়ে দিল ডিএ। রাজ্য সরকার তার দেওয়া কথা অনুযায়ীও ডিএ দিচ্ছে না, মহার্ঘ ভাতা দিচ্ছে না, সুপ্রিম কোর্ট হাইকোর্ট করার পরেও। এর ফলে সরকারি কর্মচারীরা, তারা যে 99% তৃণমূল বিরোধী, সেটা ভালো করেই জানে আইপ্যাক এবং তাদের নেত্রী, তাদের মালিক। তো সেই পিসি ভাইপো খুব চেষ্টা করেছিলেন গোটা পোস্টাল ব্যালটটাকে নিয়ন্ত্রণ করার, কিন্তু তা হয়ে ওঠেনি। আজকের এপিসোড আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যারা প্রথমবার দেখছেন, নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে, কমেন্ট করলে, লাইক করলে, শেয়ার করলে আমাদের একটু ভালো লাগে। এটাই আমাদের একমাত্র চলার পথের পাথেও আমরা উৎসাহী হই, আমরা অনুপ্রাণিত হই। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ,
বন্দে মাতরম।